WBSSC গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে, আজকে আমাদের দেখতে পাচ্ছ 14 নম্বর সেট। এর আগে কিন্তু আমরা 13টা সেট কিন্তু আলোচনা করেছি। তোমরা চাইলে এই 13টা সেটকে একটু দেখে নিয়ে আসতে পারো। আজকে সেটের যে প্রথম কোশ্চেন আছে সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হবে অপশান সি, নীল নদ, যেটা আফ্রিকাতে অবস্থিত। আর নীল নদের দৈর্ঘ্য কত? 6,650 কিলোমিটার। আর যদি পৃথিবীর বৃহত্তম নদী বলতো তাহলে কিন্তু আমাজন উত্তর হতো। আর এটা দেখো, এই যে মিসিসিপি মিসরি কিন্তু উত্তর আমেরিকাতে অবস্থিত। আর যদি তৃতীয় বৃহত্তম নদী বলতো তাহলে কিন্তু ইয়াংসি কিয়াং হতো। 2 নম্বর কোশ্চেন দেখি আমরা, ভারতের টারসিয়ারি যুগের কয়লা পাওয়া যায় কোন রাজ্যে? টারসিয়ারি যুগের কয়লা পাওয়া যায়, এটা কিন্তু উত্তর হবে অপশান সি, সিকিম রাজ্যে। আর সিকিম হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে 1975 সালে। 3 দাগের কোশ্চেনটা দেখো, নিবেদিত নদীটি পশ্চিমবঙ্গ আর আসামকে পৃথক করেছে, মানে কোন নদীটা পশ্চিমবঙ্গ আর আসামকে পৃথক করেছে? এটা উত্তর হয়ে যাবে সংকোচ নদী, অপশান বি। ভুটান। আর সংকোচ উৎপত্তি কোথায় হয়েছে? ভুটান থেকে। ভুটানের যে পানাকা পর্বতমালা আছে সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। আর রায়ডাক তোমরা যে দেখতে পাচ্ছ, রায়ডাক কিন্তু এটা ভুটানের হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে। 4 দাগের কোশ্চেন দেখো, শিক্ষার অধিকার আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলোকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? এটা যদি সরকারি হতো তাহলে কিন্তু 100%ই হতো। বেসরকারি স্কুলের কথা বলা হয়েছে, এটা কিন্তু উত্তর হয়ে যাবে কি না 4 দাগে 22%, মানে অপশান বি। 5এরটা দেখো, নিচের কোনটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী? চোয়াল নেই, এরকম কি হবে? এটা কিন্তু উত্তর হবে হ্যাগফিশ। হ্যাগফিশ কিন্তু ইল মাছের মতো দেখতে এবং আকৃতি কিন্তু অনেকটা ফানেল আকৃতির হয়ে থাকে, এদের চোয়াল কিন্তু নেই। আর অবশ্যই কিন্তু এটা সমুদ্রেই কেবলমাত্র পাওয়া যায়, সামুদ্রিক মাছ। আর নেক্সট দেখো, আমরা যেটা বলবো, এই হাঙর, শঙ্কর এগুলো কিন্তু তরুণাস্থি নির্মিত, এদের কিন্তু হাড় থাকে না, আমরা জানি কার্টিলেজিয়াস ফিশ বলা হয় এদের, ওই জন্য। আর ডজ কি? DOS। ডজ কিন্তু আমাদের উত্তর কী হবে বলো? এটা কিন্তু অপারেটিং সিস্টেম, ডজটা। 7 দাগের কোশ্চেন, স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেছে? স্টিম ইঞ্জিন কিন্তু আবিষ্কার করেছে জেমস ওয়াট। তারপর হচ্ছে বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট নেই অতটা, ওগুলো করার দরকারও নেই। কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে লোকসভার কত শতাংশ সদস্যদের সমর্থন প্রয়োজন? অনাস্থা বিল আনতে গেলে এটা কিন্তু উত্তর হবে 10%, কিন্তু উত্তর হবে 10%, অপশান এ। আর 1963 সালে প্রথম কিন্তু এই প্রস্তাব মানে আসে। আর সবচেয়ে বেশিবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়েছেন কিন্তু ইন্দিরা গান্ধী, আমাদের PM ছিলেন। প্রায় 15 বার মতো কিন্তু এই অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন। আর 9 দাগের কোশ্চেনে দেখো, ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ মূলধনের উৎস কী? সর্বাধিক গুরুত্বপূর্ণ মূলধনের, এটা ইকোনমিক্সের কোশ্চেন, এটা কিন্তু উত্তর হয়ে যাবে গৃহস্থের সঞ্চয়, অর্থাৎ অপশান এ। 10 দাগের কোশ্চেন দেখো, সায়ুরঘাল বলতে কী বোঝায়? সায়ুরঘাল হলো নিষ্কর সম্পত্তিকে বোঝায়। আর মুঘল আর দিল্লির সুলতানি আমলে কিন্তু এটা প্রচারিত ছিল, এই সায়ুরঘাল নিষ্কর সম্পত্তি। আর মূলত জ্ঞানী আর ধনী যে বিধবা দরিদ্রের উপর কিন্তু ভরণ পোষণের জন্য রাষ্ট্রই কিন্তু এই জমি দিত, এই নিষ্কর সম্পত্তি কিন্তু দিত। চলো নেক্সট কোশ্চেন দেখি 11 দাগের। 11 দাগের কোশ্চেনটা, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? 11 দাগের কোশ্চেনটা, পূর্ণ স্বরাজ কিন্তু এটা কিন্তু লাহোর অধিবেশন। আর লাহোর অধিবেশন কিন্তু হয়েছিল 1929 সালে। আর সভাপতির নামটা একটু মনে রাখবে, সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। আমি এতগুলো পয়েন্ট বললাম। আর প্রথম অধিবেশন যেটা হয়েছিল বোম্বেতে 1885 সালে। দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতাতে 1886 সালে, দাদাভাই নৌরোজি যেটা সভাপতিত্ব করেছিলেন। আর নাগপুর অধিবেশন দেখো, এই যে তোমাদের যেটা দেওয়া আছে নাগপুর অধিবেশন দেখো, অপশান ডি আছে। এটা একটু বলে দিই, এটা কিন্তু 1920 সালে হয়েছিল। আর 1920 সালে একটা আন্দোলন হয়েছিল আমরা জানি, অসহযোগ আন্দোলন। আর দেখো আর একটা দিয়ে আছে সুরাট অধিবেশন, খুবই ইম্পর্টেন্ট, 1907 সালে হয়েছিল। আর সভাপতি ছিলেন কিন্তু রাসবিহারী ঘোষ, কংগ্রেস থেকে। দেখো এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে রাখতে হবে, কারণ বুঝতেই পারছো এই অধিবেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা চাইলে ইতিহাসের এই পোর্শনটা কিন্তু একটু দেখে যাবে। কোন পাঞ্জাবি মুসলমান ব্যক্তি কেমব্রিজের ছাত্র ছিলেন এবং 1933 সালে পাকিস্তান শব্দটির উদ্ভাবনা করেন? এটা কী হবে দেখো, 12 দাগের কোশ্চেনটা হবে অপশান ডি, চৌধুরী রহমত আলী। 13 দাগেরটা, ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি করে? এটা নিয়ে বুঝতেই পারছো, এটা নিয়ে সমস্যা চলে। সিন্ধু জল বন্টন চুক্তি কিন্তু করেছিল অপশান সি,
1960 সালে। হ্যাঁ, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। আর জওহরলাল নেহরু ছিলেন সেই সময়, উনিই কিন্তু সই করেছিলেন এই সিন্ধু জল চুক্তিতে। নেক্সট দেখো, বিখ্যাত চরিত্র নিরুপমা কোন গল্পের চরিত্র? নিরুপমা হচ্ছে 14 আগে দেনা পাওনা। আর 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা লিখেছিলেন, এই দেনা পাওনা। আর এরই চরিত্র ছিল নিরুপমা বলে একজন। কাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে যুক্ত, আগেই বলে দিই। তাহলে উত্তর হবে অপশন ডি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগী। তবে কলিঙ্গ পুরস্কারের একটা নিয়ম আছে যে 45 বছরের মানে বেশি একটা এরকম একটা এজের ব্যাপার আছে, যে 45 বছরের বেশি বয়স্ক এরকম বিজ্ঞানীদের কিন্তু দেওয়া হয়, এরকম একটা এজের ব্যাপার আছে। তুমি একটু এখানে দেখে নেবে, আমার ঠিক মনে পড়ছে না, তবে বিজ্ঞানী কিন্তু দেওয়া হয়। মানে কম, হ্যাঁ, যেটা বলা হয় যে 45 বছরের কম বয়স্ক হলে হবে না, মানে 45 বছরের বেশি বয়স হতে হবে, সম্ভবত এটাই বলা হয়। কলিঙ্গ পুরস্কার তাদেরই দেওয়া হয়। একটি জিপিএস স্যাটেলাইট কতবার পৃথিবীকে প্রদক্ষিণ করে? 16 দাগের কোশ্চেনে দেখো, এটা কিন্তু প্রতি 12 ঘন্টায় কিন্তু একবার। ব্যাডমিন্টনের প্রতি গেমসে কত পয়েন্ট থাকে? ব্যাডমিন্টনের প্রতি গেমসে পয়েন্ট থাকে কিন্তু 21 পয়েন্ট থাকে, মাথায় রাখতে হবে, 21 পয়েন্ট কিন্তু থাকে। ভারত মাতা, দেখো এখানে অনেকগুলো বলে দিয়েছি, এটা কিন্তু বলা একটু সহজ হবে, কারণ এর মধ্যে কিছু না কিছু ছবি কিন্তু অনেকেরই জানা আছে। যেমন ভারত মাতা চিত্র কি অঙ্কন করেছেন, এটা আমরা সকলেই জানি, এটা দিয়েই কিন্তু আমরা উত্তরটা বলে দিতে পারবো। তাছাড়া অন্তিম শয্যা শাহজাহান, এগুলোও পড়ে নেবে, কোশ্চেন হিসেবে আসতে পারে। কচ ও দেবযানী, অশোকের রানী, কাজরি নৃত্য, এইসব ছবিগুলো অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তো অপশান ডি কিন্তু আনসার হয়ে যাবে 18 দাগেরটা। আর নন্দলাল বসু, তোমরা যেটা দেখছো, এনার তো জানো, এনার কিন্তু অজন্তার যে দেয়াল চিত্র, সহজ পাঠের যে চিত্র, এটা কিন্তু পরীক্ষা বারবার দেয়, সহজ পাঠের যে বই, তার যে চিত্রগুলো দেখি, এগুলো কিন্তু নন্দলাল বসুর আঁকা। নেক্সট দেখো, ভারতের সিডিএস হিসেবে বর্তমানে কে আছেন? বিপিন রাওয়াত তো মরে গিয়েছিলেন, আমরা জানি, মারা গিয়েছিলেন সেই হেলিকপ্টার দুর্ঘটনায়, আমরা কিন্তু এটা শুনেছিলাম। সিডিএস ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, কিন্তু এখন আছেন কিন্তু অনিল চৌহান হবে, অর্থাৎ অপশান বি কিন্তু আনসার হয়ে যাবে। ভারতের প্রথম সিডিএস বললে তখন কিন্তু বিপিন রাওয়াতই হবে। আর 20 দাগের কোশ্চেনে দেখি, 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কী? 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কী হবে? এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো, ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এটা কিন্তু, আর নারী দিবস 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, এটা কিন্তু এর সাথে মনে রাখতে হবে। চলো, আজকে 20টা কোশ্চেন ছিল, তোমরা আশা করি 20টা কোশ্চেন প্র্যাকটিস করবে বারবার, বারবার দেখতে হবে, শুনতে হবে, তবেই কিন্তু শুধু পড়ে মুখস্থ করে গেলে হবে না, বারবার শোনাটাও কিন্তু জরুরি। আমি বলে দিলাম, তোমরা শুনলে, কিছু কিছু জায়গায় বলেছি, এগুলো নোট চাইলে নোটও করতে পারো, আর তার সাথে কিন্তু প্র্যাকটিসটাও করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যদি ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই লাইক এবং চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারো, তাহলে পরবর্তী ক্লাসের যে নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে।